স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সঙ্গে আছে আমি আকাশ হাসান। অনেক বাধা ও চড়াই উতরাই পেরিয়ে দেশে ফিরতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন এখন আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আর তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে দেশ। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের সেদিনের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হন। এ সময় যারা করোনায় মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। তারা ক্ষমতায়, ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। ঝড় ঝাপটা অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। আমার বিরুদ্ধে মানে নানা ধরনের ষড়যন্ত্র, অনেক চিঠিপত্র পাঠানো, অনেক করা, তা বিভ্রান্ত করার চেষ্টা করা, অনেক কিছুই করা হয়েছিল। জানতাম যে খুনি এবং যুদ্ধাপরাধী যাদের বিচার, আমার বাবা যুদ্ধাপরাধীর বিচার শুরু করছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। আমি কোনো কিছু চিন্তা করিনি। আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। তো সেই জন্য আমি সব দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। দর্শক, এই মুহূর্তে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে ব্রিফ করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রিসাইজলি বলে দেওয়া হয়েছে। আর দুর্বল ব্যাংক কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার সংক্রান্ত নতুন একটি খণ্ড 6 কতে সংযোজন করা। এই দুর্বল ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনার বিশেষ বিধান 77 কতে আছে। সংকটাপন্ন ব্যাংক কোম্পানির পুনরুদ্ধার সম্পর্কিত ব্যবস্থা 77 খতে আছে। ব্যাংক কোম্পানির সংকটাপন্ন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এটাও 77 ছতে আছে। আর ব্যাংক কোম্পানির পুনর্গঠন বা একত্রীকরণের বিধানও এর মধ্যে ঢোকানো হয়েছে। আর একটা প্যানাল প্রভিশনও রাখা হয়েছে, যদি ব্যাংকের পরিচালকরা বা যেই এটার সাথে জড়িত থাকবে তাকে একটা বড় জরিমানা দিতে হবে, পাশাপাশি ক্রিমিনাল প্রসিডিংও তার বিরুদ্ধে চলবে। এটা একটা বিশেষভাবে আজকে তার মিটিংয়ে জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ধরেন কেউ মানে কারোর প্রতি 1 কোটি টাকা জরিমানা হলো, তা এখন সে জরিমানা দিয়ে তো বেঁচে যেতে পারে। সে যদি 10 কোটি টাকা বা 20 কোটি টাকা আত্মসাৎ করে থাকে, তো সেজন্য রেসপেক্টিভ অ্যান্টি কারাপশন বা পেনাল কোডের যে আইন, সেই আইনও তার জন্য প্রযোজ্য হবে। এবং সে মানে ইনস্টিটিউশনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাইন হলো, এইটা তাকে ক্রিমিনাল প্রসিডিংয়ের জন্য কোনো বার হবে না। এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, না না, ওই যারা ব্যাংক বোর্ডে যারা থাকবেন বা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী থাকবেন, তারা যদি কোনো মানে দুর্নীতি করে, সেই ক্ষেত্রে তাদের ইনস্টিটিউশনাল পানিশমেন্টও হবে, প্লাস লিগাল যে প্যানাল যে অ্যাকশন সেটাও হবে, দুইটাই হবে। আরেকটা আছে স্বর্ণ নীতিমালা 2018। দর্শক, সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব ব্রিফ করছিলেন, দেখছিলেন সরাসরি তা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। সেদিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছান। এদিকে দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইল ফলক। শাহলি জয়ের রিপোর্ট। এ যেন স্বজন হারানো শ্মশানে ফিরে আসা। নির্বাসন থেকে যখন তিনি ফিরে এলেন নিজ মাতৃভূমিতে, তারও 6 বছর আগে ঘাতকেরা হত্যা করেছে জাতির জনককে, হত্যা করেছে নিষ্পাপ রাসেল সহ পরিবারের সবাইকে। এক আকাশ শূন্যতায় বুক ভরা বেদনা চেপে রেখে 40 বছর আগে যখন তিনি পা রাখলেন বাংলার মাটিতে, তখন বিমানবন্দরে সমব্যথী লক্ষ জনতার ঢল। বাংলার আপামর মানুষ যেন তারই মধ্যে খুঁজে পেল মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের নতুন আশা। ব্যক্তিগতভাবে
আমার নিজের মনে হয়েছে যে শেখ হাসিনার বেশে আমরা বঙ্গবন্ধুকেই বরণ করছি। মনে হচ্ছিল এতদিনে যে বুক ভরা বেদনা মানুষের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে হারানোর, সেই বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার একটি অতৃপ্ত বাসনা নিয়ে তারা ছুটে এসেছে আজকে বিমানবন্দরে। অনিশ্চয়তার এক ঘোর অন্ধকারে শুরু হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে আসা লক্ষ জনতার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন এবং তার হত্যার বিচার নিশ্চিত করাই তার জীবনের লক্ষ্য। আজকে বারবার মনে হয় যে 1981 সনের আওয়ামী লীগ সম্মেলনে আমরা বঙ্গবন্ধুর রক্তে গড়া পতাকা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বারবার আঘাত এসেছে শেখ হাসিনার ওপর। সামরিক শাসকেরা কারাগারে নিক্ষেপ করেছে তাকে। হত্যার চেষ্টা হয়েছে কমপক্ষে 21 বার। তারপরও শেখ হাসিনা শক্ত হাতে ধরে আছেন আওয়ামী লীগের হাল। তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বিল পাশ করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিলেন। শেখ হাসিনা সেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বিল রহিত করে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য অনুষ্ঠিত করে বিচারের রায় কার্যকরী করার মধ্যে দিয়ে খুনিদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছেন। তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলেই আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে তিনি মর্যাদাশালী একটি রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন। 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশের তালিকায় নিজের স্থান করে নিয়েছে। লক্ষ্য উন্নত দেশের কাতারে অবস্থান করে নেয়া। বাংলার মানুষের উন্নত জীবন দিতে জাতির জনকের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণে শেখ হাসিনা কাজ করে চলেছেন নির্ভীক, অবিচল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঢাকা ফেরা মানুষদের খবর জানাতে শিমুলা ফেরিঘাট থেকে সহকর্মী নাইমাল জিকো যুক্ত হচ্ছেন। আমরা যাচ্ছি নাইমাল জিকোর কাছে। জিকো, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি শিমুলা ফেরিঘাটের চিত্র কি এবং স্বাস্থ্যবিধি মেনে কি মানুষ চলাফেরা করছে কিনা, এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। সকাল থেকে কিন্তু গতকাল থেকে আসলে রাজধানীমুখী মানুষের ভিড় বেড়েছে এবং ব্যস্ত হয়ে উঠেছে এই শিমুলিয়া ঘাট। তো আজ সকাল থেকেও একই পরিমাণ মানুষ আসলে কর্মজীবী যারা রয়েছেন তাদের কিন্তু ঢল নামে এই শিমুলিয়া ঘাটে। কিছুক্ষণ পরপরই ফেরি আসছে এবং পুরো ফেরি কিন্তু ভর্তি হয়ে মানুষ এই ঘাটে আসছেন। কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে 18টি ফেরি 24 ঘন্টায় চলাচল করছে এবং যাতে করে লোক পারাপার হচ্ছে এবং প্রত্যেকটি ফেরিতে প্রায় হাজার হাজার মানুষকে নিয়ে তারা কিন্তু আসছেন। তবে গতকালকে বাড়ি ফেরার মানুষের সংখ্যা যেমন ছিল, আজকে কিন্তু সেই সংখ্যা অনেকটাই কম। আজকে ঢাকামুখী মানুষের সংখ্যাটাই বেশি এবং বাংলা বাজার যেই বন্দরটি রয়েছে সেখানে কিন্তু মানুষের অতিরিক্ত চাপ রয়েছে এবং ফেরি অতিরিক্ত থাকায়, ফেরি কিছুক্ষণ পর আসায় কিন্তু ঈদের আগে যেই ভোগান্তিটা সৃষ্টি হয়েছিল, মানুষের ফেরি না পাওয়ার যে বিষয়টা তৈরি হয়েছিল, সেটি কিন্তু এখন আর আমরা দেখছি না। তো এইখানকার ছিল শিমুলিয়া ঘাট থেকে এই ছিল আমার দেখা সবশেষ চিত্র। তো আমার সহকর্মী রাজবাড়িতে রয়েছেন শামীম এহসান, সেখানে আসলে মানুষের অবস্থা কি, মানুষের ভিড় কেমন ঢাকামুখী মানুষের, সেটি শুনতে সরাসরি চলে যাব তার কাছে। শামীম। ধন্যবাদ জিকু। আপনি জানাচ্ছিলেন যে ঈদের ছুটি শেষে কিন্তু কর্মমুখী হতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ। তো আমি এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে রয়েছি। দৌলতদিয়া ঘাটের একটু চিত্রটি আপনি দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটের 5 নম্বর ফেরিঘাটে তো সকালবেলার যে পরিমাণ আমরা যাত্রী রাজধানীমুখী দেখেছিলাম সেই পরিমাণটার চেয়ে কিন্তু এখন অনেকটাই কম। তবে গণপরিবহন না থাকায় কিন্তু প্রাইভেট মাইক্রোবাসের চাপ কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। তো সকাল থেকে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কিন্তু 15টি ছোট বড় ফেরি যাত্রীদের এবং ছোট গাড়ি পারাপার করার জন্য কিন্তু তারা সার্বক্ষণিক সচল রেখেছেন। তো এই বিষয়টি আমরা আরেকটা বিষয়ে জানাতে চাচ্ছি যে এই নৌ
রুটে কিন্তু এখন সকাল থেকেই কিন্তু পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিন্তু প্রাইভেট কার, মাইক্রোবাস ও যাত্রীদের চাপ ছিল। তবে বিগত কয়েকদিনের আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু সেই চাপটা আমরা দেখতে পাচ্ছি না। তবে আরেকটা বিষয় আমরা জানাতে চাচ্ছি যে গত কয়েকদিন কিন্তু ঢাকা থেকে ঈদের পরেও কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, ঢাকা থেকে কিন্তু এখনো পর্যন্ত ঘরমুখী অনেক যাত্রী হয়েছে। তবে আমরা কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটি অনেকটাই কম দেখতে পাচ্ছি। তো দৌলতদিয়া ঘাটে কিন্তু স্বাভাবিকভাবে কর্মমুখী হতে পারছে যাত্রীরা। তো আমি এখন এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী সায়দাবাদ মৌ খন্দকারের কাছে। মৌ, আমি এই মুহূর্তে আছি সায়দাবাদ এবং এখানকার চিত্র আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে সাধারণ মানুষ যারা আছে তাদের ভোগান্তির কোনো শেষ নেই। এখানে লকডাউনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পুলিশের অস্থায়ী চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্টগুলোতে সাধারণ মানুষকে আটকে দেওয়া হচ্ছে। যারাই দূরপাল্লার বাস দেখছে বা সিটিং বাসে করে দূরপাল্লায় যাবে এরকম কাউকে, সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয়, যাত্রীরা বলছে যে তাদের কাছ থেকে ভাড়া কিন্তু দ্বিগুণ রাখছে। আজকে কিন্তু আপনি জানেন চতুর্থ দিন এবং চতুর্থ দিনে সবাই কিন্তু ঢাকায় আসতে শুরু করেছে এবং যার কারণে কিন্তু ঢাকায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আর জনসাধারণের মুখে মাস্ক রয়েছে, কিন্তু যারা গাড়ি চালক তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না। বিশেষ করে সিটিং সার্ভিস যারা রয়েছে তারা স্বাস্থ্যবিধি একদমই মানছেন না। এই ছিল আমার কাছে সায়দাবাদ থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ঢাকা ফেরা মানুষদের খবরাখবর। ময়মনসিংহে পিকআপ ট্রাক সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন আমানুল্লাহ, তার বোন নাজমা আক্তার ও তার মেয়ে লালমণি। এদের বাড়ি শেরপুর সদর উপজেলার বাঘেরচর গ্রামে। কৃষিপণ্য বোঝাই একটি পিকআপে করে শেরপুরে থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন তারা। পুলিশ জানায়, রোববার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন ৩ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। করোনা টিকার দ্বিতীয় ডোজ পেতে বিভিন্ন দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে, এখনো নিশ্চিত হয়নি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর 25 মে থেকে চীনের টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু। করোনা প্রকোপ রোধে দূরপাল্লার বাস এবং স্থল সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। সকল দেশের সাথে ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা কথা বলছি এবং অনেক জায়গায় অগ্রগতি লাভও হয়েছে। এই বিষয়টি দুঃখজনক হলেও সত্যি যে আমাদের সেকেন্ড ডোজের বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত। এখন আমাদের চেষ্টা থাকবে টিকা ক্রয় করে দেওয়া, এটি সবচেয়ে তাড়াতাড়ি হবে এবং তৈরি করাটা এটা কিন্তু একটা দীর্ঘ প্রসেস। সব মিলিয়ে যে কোনো টিকা প্রস্তুত করতে হলে একটু সময় লাগবে। আমি মনে করি 4-5 মাসের আগে খুব তড়িৎ গতিতে হলেও টিকা প্রস্তুত করা সম্ভব নয়। আলোচিত মিতু হত্যার ঘটনায় স্বামী বাবুল আক্তারের 5 দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। তবে জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দেননি সাবেক এসপি বাবুল। মিতু হত্যা ঘটনার দিন সিসিটিভি ফুটেজে মিতুকে কোপ দিতে দেখা গিয়েছিল বাবুল আক্তারের সোর্স মুসাকে। মূল রহস্য উন্মোচনে এখন মুসার সন্ধান পেতে চায় পিবিআই। তাদের দাবি, মৃত্যু হত্যাকাণ্ডের প্রমাণ তাদের কাছে আছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরীর জিএসসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে যাওয়ার সময় প্রকাশ্য রাস্তায় খুন হন বাবুল আক্তারের স্ত্রী মিতু। হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে বাবুল আক্তার নিজেই মামলা করেন। গেল বুধবার সেই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে পিবিআই জানায়, মিতু হত্যায় বাবুল আক্তারই জড়িত।
5 বছর পার হয়ে গেলেও বাবুল আক্তারই যে মূল পরিকল্পনাকারী তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার দেখায় পিবিআই। কিন্তু তদন্তকারীদের বিভ্রান্ত করার পুরানো প্রবণতা থেকে এখনও বের হননি বাবুল। রিমান্ডে থেকেও বর্তমান ঠিকানা দিয়েছেন ভুল। আমাদেরকে একটু মিসগাইড করেছেন, সেই ঠিকানাটি আসলে তার না, সে অন্য বাসার ঠিকানা দিয়েছেন। তো আমরা চেষ্টা করছি যে তিনি যেন আমাদের সহযোগিতা করেন, না হলে সহযোগিতা না করলে তাকে আবার আমরা কালকে ফেরত দিয়ে দেব। পিবিআই প্রধান জানান, গায়ত্রী অমর সিং নামে যে ভারতীয় নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছেন মিতুর বাবা, সেই বিষয়ে তদন্ত চলছে। আমরা চেষ্টা করব এই মামলাটি যাতে সঠিকভাবে আদালতে উপস্থাপন করতে পারি এবং যে মাহমুদা খানম মিতু সে যেন বিচার পায়। তবে এই ঘটনার মূল নায়ক আলোচিত মুসা এখনো লাপাত্তা, তাকেও খুঁজছে পিবিআই। মুসাকে আমরা খুঁজছি এবং মুসাকে যদি পাওয়া যায় খুবই ভালো, এবং আমরা চেষ্টা করছি আসলে সে বাংলাদেশে আছে কিনা। তো আমরা আগেও বলছি সে যদি বাংলাদেশে থেকে থাকে আমরা তাকে খুঁজে বার করব। পিবিআই প্রধানের দাবি, হত্যাকাণ্ড প্রমাণের সব তথ্য উপাত্তই আছে তদন্তকারীদের হাতে। প্রয়োজনে আবারও রিমান্ডে আনা হবে আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বাবুলকে কখন আদালতে তোলা হতে পারে এবং পুলিশ আবারও রিমান্ড চাইবে কিনা এই মামলার বিষয়ে এবং বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ, আপনি যথার্থই বলছেন। তাকে কিন্তু আদালতে 10:30টার দিকে নিয়ে আসা হয়েছে। আমি যে আদালত আপনাকে দেখাতে চাচ্ছি, সারওয়ার জাহানের আদালতে, তাকে কিন্তু 164 ধারায় কিন্তু জবানবন্দি নেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু জবানবন্দিরও কিন্তু শেষ সময় এসেছে, যেহেতু 3 ঘন্টা তাকে কিন্তু আসলে রেস্টে দেওয়ার কথা ছিল। 3 ঘন্টা পরে কিন্তু আসলে আমরা যতটুকু পর্যন্ত জেনেছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি, একেবারে পিবিআই যে প্রস্তুতি, একটু পরে কিন্তু তার জবানবন্দি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। জবানবন্দিতে কিন্তু যে তথ্যগুলি দেওয়া হয়েছে, যে মুসার সাথে বাবুল আক্তারের সম্পর্কের কথা, যে সম্পর্কটা, সেই সম্পর্কের কথা তিনি স্বীকার করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তেমনিভাবে যে 3 লাখ টাকার একটা লেনদেনের কথা এসেছে, সেই 3 লাখ টাকার কথাও কিন্তু তিনি স্বীকার করেছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায়, যখন কিন্তু আসলে একেবারে কিন্তু তারা বের হবে, পিবিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে কিন্তু আরও পুরোপুরি সব তথ্য কিন্তু আমরা পাওয়ার পর আপনাকে জানাতে পারবো। কিন্তু যে প্রস্তুতি আমরা দেখছি পিবিআইয়ের, তারা একেবারে কিন্তু আমাদেরকে না বলেই কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি, জবানবন্দি দেওয়া হচ্ছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। হত্যার সাথে বাবুল আক্তারের সম্পৃক্ততা আছে সে তথ্য কিন্তু আমাদের হাতে একটু আগে কিন্তু আমরা বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। তিনিও কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কিন্তু পিবিআইয়ের একটা ইন্টারভিউ আমাদেরকে দেওয়ার কথা রয়েছে। যখন আমরা কিন্তু পাবো তখন কিন্তু আমরা জানতে পারবো। সব মিলে বলা যায় যে মৃত্যু হত্যার যে কোন দিকে যাচ্ছে এই হত্যা মামলা, সেদিকে কিন্তু এখন কিন্তু নতুন মন নিয়েছেন এই হত্যা মামলা। যেহেতু শ্বশুরের করা মামলায় কিন্তু বাবুল আক্তার যে আগে যে মামলা করেছিল, সে মামলার বাদী ছিল। এখন শ্বশুরের করা মামলায় কিন্তু বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় কিন্তু আরও 3 জন, বলতে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুসার কথা বারবার কিন্তু উঠে এসছে, কিন্তু সেই মুসাকে 5 বছর ধরে সেই মুসাকে গ্রেপ্তার করতে পারেনি। যেই মুসা বাবুল আক্তারের 1 নম্বর আসামি ছিল, বাবুল আক্তার যে মামলা করেছিল সেই মামলায় কিন্তু তিনি 1 নম্বর আসামি ছিল। সেই মুসার সাথে তার সম্পর্ক আছে, এমনকি সে বাবুল আক্তারের সোর্স হিসেবে ছিল বলে আমরা জানতে পেরেছি। সে স্বীকার করেছে তার সোর্স ছিল 3 লাখ টাকার কথা এসেছে, সেই 3 লাখ টাকাও কিন্তু বাবুল আক্তার তাকে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত দিনের সংবাদে। আইনগত কারণে খালেদা জিয়া বিদেশ যেতে পারেননি। এখানে প্রতিহিংসার কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। দেশ যখন ক্লান্তিকালে ছিল, তখন সব বাধা উপেক্ষা করে 1981 সালের এই দিনে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিবকে বলতে চাই, আপনারা কার্যকর একটা বিক্ষোভ মিছিল আপনারা করতে পারেননি। মানবিকতা আছে বলেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়েছেন।
এই মানবিকতার প্রশংসা আপনারা করেননি। আজকে বিদেশ যেতে পারছে না আইনগত বাধার কারণে, সেটাকে আপনারা প্রতিহিংসা বলে আজকে অপপ্রচার চালাচ্ছেন। পিতা মাতা সহ স্বজন হত্যার প্রতিশোধ প্রত্যয়, গণতন্ত্র পুনরুদ্ধার করে প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচার মুক্তি করার নিরবিচ্ছিন্ন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শেখ হাসিনা। এই যে শেখ হাসিনার দীর্ঘ পথ চলাই প্রায় 19 বার মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে তাকে, কিন্তু কখনো ভীত হন নাই। করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। সরকারের লোকজনের উদাসীনতা ও দুর্নীতির জন্য মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার প্রথম থেকেই করোনা নিয়ন্ত্রণে উদাসীন। সরকার কখনোই এই করোনা নিয়ন্ত্রণ করা যায় এই ধরনের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। মানুষ খেতে পায় না, অথচ তাকে আপনারা বলতেছেন যে আপনি ঘরের মধ্যে বসে থাকুন। বসে থাকবে তো, যে টাকা দাও। পৃথিবীর সব দেশে এই দিন আনে দিন খায় মানুষদের, অথবা যারা ছোট চাকরি করে তাদেরকে তারা সরকারি তরফ থেকে তাদেরকে অনুদান পাঠানো হয়েছে। মনের অসুস্থতা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব শারীরিক অসুস্থতার চাইতে কোনো অংশে কম নয়। ডাক্তাররা বলছেন, এই করোনাকালে রোগটি শুধু জীবনই কেড়ে নিচ্ছেন না, অসুস্থ করে দিচ্ছে মানুষের মনকেও। ফলে একাধারে কমছে কাজের গতি, ব্যক্তি জীবনও হচ্ছে ছন্দপতন। মনোবিজ্ঞানীরা বলছেন, মানসিক চিকিৎসা সেবা চালু করতে হবে শহর থেকে গ্রামে, দেশের সর্বত্র। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। শরীরে অসুখ বাসা বাঁধলে মানুষ হাসপাতালে যায়, কিন্তু মনের অসুখের খবর কে রাখে? বৃদ্ধ থেকে তরুণ যে কারো হতে পারে মানসিক সমস্যা, ভুগতে পারেন বিষণ্ণতায়, আর এই বিষণ্ণতা প্রভাব ফেলে কর্মক্ষেত্রে, ব্যক্তি জীবনে, সর্বত্র। অথচ এই মনকে একটু গুরুত্ব দিলেই হয়ে যায় সব সমস্যার সমাধান, বলছেন মনোবিজ্ঞানীরা। স্কুল কলেজে যাওয়া, ক্লাস করা, বন্ধুদের সাথে বসে আড্ডা এখন আর তেমন নেই। করোনা সংক্রমণের পর থেকে বন্ধ সব। ঘরে বসে অনলাইনের ক্লাস অথবা ভিডিও কলে যতই আড্ডা দেওয়া হোক, মন ভুলছে না তাতে, উল্টো বাড়ছে মানসিক চাপ। সমাজবিজ্ঞানীদের মতে কেবলমাত্র করোনাকালেই নয়, স্বাভাবিক সময়েও শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া উচিত, কিন্তু দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই সেই সুযোগ। করোনার পরে বাচ্চাদের মধ্যে কতগুলো সমস্যা দেখা যাচ্ছে, সেইটার জন্য স্কুল খুললে আরো বেশি প্রয়োজন হবে সাইকোলজিক্যাল সাপোর্টের। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে মনোরোগ বিজ্ঞানী রাখার বিষয়টিকে বাধ্যতামূলক করা প্রয়োজন বলে মনে করেন তারা। তিনটা দিক থেকে এগিয়ে আসতে হবে। একটা তো গভর্নমেন্টের, অফকোর্স গভর্নমেন্টের এত স্কুল, এত কলেজ, কাজে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ তো অনেক বড় এরিয়াকে কভার করবে। একই সাথে প্রাইভেট স্কুল কলেজ যারা আছে তাদেরও মনে করতে হবে যে আমি যেমন একটা টিচারকে নিয়োগ দেই, একইভাবে আমাকে একটা কাউন্সিলর নিয়োগ করতে হবে। সেটা একটা। আরেকটা হচ্ছে এনজিও ওয়ার্ল্ড, যারা নিম্ন আয়ের লোক নিয়ে কাজ করে। একটি সরকারের পক্ষ থেকে এটিকে গুরুত্ব দেওয়া উচিত। আরেকটি হচ্ছে প্রত্যেকটা প্রশাসনের নিজের স্বার্থে তার কর্মস্থলটিকে স্বাস্থ্যময়, সুন্দর, বন্ধুত্বপূর্ণ এবং সুস্বাস্থ্যময় করবার জন্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানও উচিত এই ধরনের একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কে নিয়োগ দান করা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাবে দেশে 18 কোটি মানুষের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন 300-ও কম, আর বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আর কোনো স্টোর থাকছে না যুক্তরাজ্যের বিখ্যাত খুচরা বিক্রয় পণ্যের প্রতিষ্ঠান দেবেনহামসের। বন্ধ করে দেওয়া হয়েছে 243 বছরের পুরনো এই কোম্পানির শেষ স্টোরের দরজা। চলতি বছরের জানুয়ারিতে দেবেনহামসকে কিনে নেয় অনলাইন ফ্যাশন পণ্য সামগ্রী খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ব্রুহু গ্রুপ। 5.5 কোটি পাউন্ডে এই লেনদেন হয়। এখন থেকে কেবল অনলাইনে বিক্রি চলবে এই কোম্পানির।
একসময় যুক্তরাজ্য জুড়ে প্রায় 1.5 শতাধিক স্টোর ছিল ডেবেনহ্যামসের। রমরমা ছিল ব্যবসা, তবে বেশ কয়েক বছর ধরে বিক্রি কমে গিয়েছিল এটির। 2019 সালে প্রশাসনের নিয়ন্ত্রণে চলে যায়। তবে কোম্পানিটির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে করোনাকালীন সময়ে। আরও শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ডাউতে। তাণ্ডব চালাতে পারে ঘন্টা 150 থেকে 160 কিলোমিটার বেগে। সোমবার সন্ধ্যায় গুজরাট উপকূলে পৌঁছে যাবে এই ঝড়। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে সোমবার রাতে সেই ঘূর্ণিঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে। মঙ্গলবার সকালে পৌরবন্দর এবং মাহুবার মাঝখান দিয়ে ঘূর্ণিঝড় গুজরাট উপকূল অতিক্রম করবে। এরই মাঝে এর প্রভাবে কেরালাতে 2 জন এবং কর্ণাটকে 4 জনের মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে আজ সোমবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে। নারদা কেলেঙ্কারি মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফিরহাদ হাকিম সহ প্রতিমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআই দফতর নিজাম প্যালেসে। নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কেও, যারা সবাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতা। কোনো নোটিশ ছাড়া মাত্র ঘন্টা দেড়েকের ব্যবধানে 4 জনকে তুলে আনা হয়, পরে গ্রেফতার করা হয় তাদের। এদিকে দলের নেতারা গ্রেফতার হতেই নিজাম প্যালেসে তাদের সাথে দেখা করেন মমতা। এ সময় তাদের ছেড়ে দেওয়ার দাবিতে ধর্নায় বসেন তিনি। জানান, নেতাদের ছেড়ে না দিলে তাকেও যেন গ্রেফতার করা হয়। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ক্রমেই ভারী হচ্ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 196 জনে। নিহতদের বড় অংশই শিশু ও নারী। এদিকে ইসরায়েল নীতি নিয়ে নিজ দলেই তোপের মুখে পড়েছে বাইডেন। এমনকি তার আমন্ত্রণে সাড়া দেননি মুসলিম নেতারা। তেল আবিবের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি সহ ওআইসির নেতারা। এছাড়া সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলেছে চীন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের বোমা হামলায় এসব ধ্বংসস্তূপ থেকে এখন শুধু ভেসে আসছে মানুষের চিৎকার। উদ্ধার করা হচ্ছে নিথর দেহগুলো। চলমান সংঘাতে মৃত্যু হয়েছে 1/2 শতাধিক শিশুর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পরিবারগুলোতে চলছে শোকের মাতম। গাজা উপত্যকায় ইসরায়েল সোমবারও টানা বিমান হামলা চালিয়েছে। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে একের পর এক আবাসিক ভবন। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন শুরু হওয়ার পর রোববার সবচেয়ে বেশি প্রাণঘাতী দিন গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এদিকে অভিযান আরও ব্যাপকভাবে পরিচালনা করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ডেমোক্রেটরা মানবাধিকার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছেন। দাবি করছেন ফিলিস্তিনিদের উপর অব্যাহত হামলা বন্ধে ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি করতে। রোববার মার্কিন প্রেসিডেন্ট জানান, ফিলিস্তিন এবং ইসরায়েল সুরক্ষায় তিনি কাজ করবেন। পবিত্র ঈদ উল ফিতরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের অবস্থানের কারণে সংগঠনগুলো এই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অধিকার সুস্পষ্টভাবে লঙ্ঘন করার অভিযোগ তুলে তেল আবিবের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি সহ ওআইসি নেতারা। এমনকি গাজা সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলেছে চীন। আর ফিলিস্তিনে ইসরায়েল হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী অব্যাহত রয়েছে প্রতিবাদের ঝড়। মাসুদ রানা, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে। দিনের সংবাদে আরো একবার স্বাগত। খেলার খবর। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি 3 ম্যাচকে সামনে রেখে ঈদের ছুটির পর অনুশীলন শুরু করছে জাতীয় ফুটবল দল। প্রথম দিনে অনুশীলনে ফুটবলারদের ফিটনেসের অবস্থা পরখ করে দেখেছেন কোচ জেমি ডে। ঈদের ছুটি শেষে মাঠের অনুশীলনে ফিরে ফিটনেস টেস্টে সকলের ফলাফল সন্তোষজনক বলে জানান কোচ। এদিকে কাতারে উড়াল দেওয়ার আগে পাওয়া সময়গুলোকে পুরোপুরি কাজে লাগানোর ব্যাপারে আশাবাদী ফুটবলাররা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবলারদের ইয়ো টেস্ট, যে টেস্টে উতরে গেছেন প্রায় সবাই।
ভারত, ওমান ও আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ 3 ম্যাচের আগে ঘরের মাঠে প্রস্তুতির শুরুটা এভাবেই করলেন কোচ জিমিডে। 22 মে কাতারে উড়াল দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ দলের। তার আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেশনগুলোতে হবে ট্যাকটিক্যাল অনুশীলন। ফিটনেসের অবস্থা ভালো। ঈদের ছুটির পর ফুটবলারদের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করেছিলাম আমি। কাতারের কন্ডিশন আমাদের জন্য বড় সমস্যা হবে না। আমাদের প্রস্তুতিতে সেই বিষয়টি মাথায় রাখছি। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন স্কোয়াডের সব ফুটবলার। এই স্কোয়াডের বেশিরভাগ ফুটবলারেরই আছে কাতারের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা। সেগুলো প্রস্তুতিতে যোগ করবে বাড়তি মাত্রা। আমি মনে করি এই গরমে এই ওয়েদারে আমাদের প্র্যাকটিস করানো আমাদের জন্য অনেক উপকার হয়েছে, কারণ কাতারে চেয়ে বেশি গরম হয়, কারণ বাতাসটা অনেক গরম থাকে সেখানে। এই জন্য আমি মনে করি এই টাইমে সবচেয়ে বেটার প্র্যাকটিসের জন্য। কাতারে যে হট ওয়েদারে প্র্যাকটিস করব, এখান থেকে করে গেলে ওখানে আমাদের জন্য এটা একটা সহজ হবে আর কি। 3, 7 ও 15 জুন বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমান। 22 মে কাতারে উড়াল দেওয়ার কথা জামাল ভুঁইয়াদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করব এক সত্যিকারের হিরোর খবর দিয়ে। বলিউড অভিনেতা সোনু সুদকে এখন দেখা হচ্ছে গরিবের ভগবান বলে, কারণ করোনা মহামারীর শুরু হওয়ার পর থেকে তিনি দরিদ্রদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করায় গেল বছর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠছেন এই বলিউড স্টার। সোনু সুদকে নিয়ে আরো জানাচ্ছেন নাহিদ জিহান। হিরো হিসেবে বলিউডের নাম করতে না পারলেও ভিলেন হিসেবে বেশ কটি হিট সিনেমা উপহার দিয়েছেন সোনু সুদ। তবে পর্দার এই ভিলেন বাস্তব জীবনে ভারতের সাধারণ মানুষের কাছে সত্যিকারের হিরো হয়ে উঠেছেন। গেল বছর করোনা মহামারীর শুরুতেই তিনি আলোচনায় উঠে আসেন। লকডাউনের সময় সম্পূর্ণ নিজ উদ্যোগে কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে বাসে ও ট্রেনে বাড়ি ফেরার ব্যবস্থা করে। এছাড়াও আর্থিক অনটনে থাকা রোগীদের চিকিৎসা সহ উচ্চশিক্ষায় আগ্রহী দুস্থ ছেলেমেয়েদের স্কলারশিপের ব্যবস্থা করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন সোনু। গেল বছরের মতো এবছরও কোভিড মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। অক্সিজেন সংকটে থাকা ভারতের জন্য এবার তিনি অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছেন। ফ্রান্স থেকে ধন্যবাদ। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন 3 ঘন্টার বেশি সময় ধরে সে কিন্তু সরওয়ার জাহানের আদালতে ছিল। তাকে কিন্তু এইমাত্র সেই আদালত থেকে কিন্তু তাকে বের করা হয়েছে। তার জবানবন্দির যে তথ্যটা আমরা আগে পেয়েছি, কিন্তু সেই জবানবন্দি সেভাবে কিন্তু জবানবন্দি দেয়নি। তার কারণে আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি তাকে রিমান্ড চাওয়া হবে, তার কারণে কাস্টডিতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সে বাবুল আক্তারকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে জবানবন্দি নেওয়ার জন্য চেষ্টা করেছে। সে জবানবন্দিতে কিন্তু আমরা যতটুকু পর্যন্ত জেনেছি 3 লাখ টাকা যে মুসার কথা এসেছে, মুসা তার সোর্স ছিল, সেটাও কিন্তু তিনি স্বীকার করেছে। সেই তথ্যটা আমরা জানতে পেরেছি। কিন্তু একই সাথে মুসাকে 3 লাখ টাকা দেওয়ার কথা এসেছে, একটা লেনদেনের কথা এসেছে। সে টাকার কথা তিনি স্বীকার করেছে, কিন্তু কেন টাকাটা দিয়েছে সেটা কিন্তু তিনি স্বীকার ওইভাবে করেনি বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় এখন কিন্তু কাস্টডিতে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে রিমান্ড চাওয়া হবে, 7 দিনের রিমান্ড চাইতে পারে বলে আমরা জানতে পেরেছি। 7 দিনের রিমান্ডের পরেই কিন্তু আসলে রিমান্ড শুনানির পরে কিন্তু আমরা বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তাকে কিন্তু এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্যটা আমরা পাচ্ছি না। আসলে পিবিআই উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেই আমরা বারবার কথা বলার চেষ্টা করছি, তারাও কিন্তু আসলে এইভাবে এড়িয়ে যেতে চাচ্ছেন। সেই কারণে কিন্তু পুরোপুরি যে তথ্যগুলি আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শকদের জানানোর যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সকাল থেকে, সেই চেষ্টা কিন্তু এখনও আছে। একটু পরেই আমরা আসলে একেবারে ক্লিয়ার হব কি হচ্ছে আসলে। কিন্তু যে পিবিআই আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সে তথ্যটা আমাদের কাছে আসেনি। সব মিলিয়ে বলা যায় যে আপনি জানেন যে 2016 সালেই কিন্তু আসলে মৃত্যু হত্যার জন্যে কিন্তু আসলে যে মৃত্যু হত্যার অভিযোগ করে কিন্তু বাবুল আক্তার নিজে বাদী হয়ে মামলা করেছিলেন। একইভাবে কিন্তু 5 বছর পর তার শ্বশুর বাবুল আক্তারকে 1 নম্বর আসামি করে
তার মেয়ে বলতে যে মিতুকে হত্যা করা হয়েছে বলে তিনিও মামলা করেছেন। সেই মামলায় বাবুল আক্তারকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে রিমান্ড চাইতে পারে, কিন্তু রিমান্ড কয়দিনের রিমান্ড চাইবে সে তথ্য কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু যতটুকু পর্যন্ত আমরা পেয়েছি স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি, সে জবানবন্দি সে এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু তিনি দেয়নি। কিন্তু এখানে যারা আইনজীবী আছেন তাদের দর্শক ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।